আহ, আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমি। আপনি জি। বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকার ওয়াকার সাহেবের কথা, মানে আপনার ভাষায় বলি, ওয়াকার সাহেব একটা কথা বলছিলেন যে তিনি সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করেন, এবং তিনি বলেছিলেন যে তিনি চাঁদাবাজির পক্ষে না। ওই ব্যক্তিটাই যখন, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, উনি যখন, ওই ব্যক্তিটি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে, তখন তার সততা নিয়ে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন 2026-এ যেটা হয়েছে, সেটা ওয়াকার যাকে ঠিক করে দিছে তারা পাশ করছে, যারা ঠিক করে দেয় না তারা ফেল করছে? হ্যাঁ, সেটা তো তো আমি সরাসরি কোশ্চেন তুলেছিলাম যে আমি নিজেও তো ইলেকশন করেছিলাম, আমি হুম, সেখানে ছিলাম। হুম, যে আমার যখন 8টার দিকে রেজাল্টটা অফ হয়ে গিয়েছিল, সেই অফিসের ডিজিএফআই থেকে যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো সেগুলো বসেছিল, হুম, মির্জা আব্বাসের ওয়াইফও সেখানে ছিলেন। হুম, এবং বিভিন্ন জায়গায় স্টেট লেভেলে বিভিন্ন ইন্টারনাল ওয়েতে সেই কাজগুলো আমরা খোঁজ হুম, পাচ্ছিলাম যে কোথায় কি হচ্ছিল। হুম। এবং আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। তো তাহলে আপনি বলবেন রেজাল্ট ঘোষণার সময় সেখানে ডিজিএফ এর কাজ কি, আর্মির যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানের কাজ কি? আপনার তারপর আমরা বক্তব্যটা বিভিন্ন অনুযায়ী জায়গা থেকে। ওয়াকার সাহেব তারেক রহমানকে চুজ করেছেন এবং ক্ষমতায় বসিয়েছেন, হ্যাঁ, এটা দুর্নীতিবাজ আপনি তারেক স্বীকার রহমানকে। করেন, আপনি এটা স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের হলো যখন 5 তারিখে মানে আগামীকালকে 2024-এর যে ডেটটা ছিল, সেই 24-এ কিন্তু সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা আমি দুই হয়েছিল। হাজার ছাব্বিশের এবং ইলেকশনটার কথায় আসি। 2026-এর ইলেকশনটা মানে ফ্রি কেন অ্যান্ড, বলেছিলাম সেই ফ্রি জবাবটা, অ্যান্ড ফেয়ার কেন হয় নাই। বলেছিলাম, ফ্রি অ্যান্ড ফেয়ার হয় কেন নাই। বলেছিলাম ওয়াকার সেই সাহেব যাকে জবাবটা তো চাইছেন, আপনার নিতে হবে। ওয়াকার সাহেব যাকে মানে একটু চাইছেন। ধৈর্য রাখুন, তাহলে আমি তো 30 সেকেন্ডে উত্তরটা দিতে সময় দিবেন আমাকে। না না, তো আমি সেই ধৈর্য, জায়গাটা থেকে আমি যখন ধৈর্য রাখতেছি। আপনি কথাটার মধ্যে বলুন, মানে, মানে আপনাকে কথাটা বলতে হইলে 5 আগস্ট 24-এ যাইতে হবে। না, 24-এর জন্যই যাচ্ছি যে ক্যান্টনমেন্টে তো সকল রাজনৈতিক দলকে নেওয়া আছে, ইলেকশনটা কিভাবে এসেছে সেটা তো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং ইলেকশনের সময় হলো পুরো বাংলাদেশের মিলিটারি সিস্টেম তো মাঠে অ্যাক্টিভ ছিল, ছিল নাকি ছিল না? হ্যাঁ, মাঠে আপনি অ্যাক্টিভ ছিল, বলেন। মাঠে অ্যাক্টিভ ছিল। তো সেখানে তো ইন্টারফিয়ারেন্সের অবশ্যই আর্মি জেনারেলের ছিল। আমার প্রশ্নটা কি আপনি তো উত্তর পাঁচ দিলেন? তারিখে যে আমার প্রশ্নটার উত্তর কি আপনি দিলেন? আপনি কি মনে মানে আপনি করেন যদি যে প্রশ্ন, আপনি আমি, যদি আমাকে প্রশ্ন করেন যে আপনার যদি অনুষ্ঠান হয় ইয়েস নো, তাহলে আপনি আমাকে কোশ্চেন ইয়েস করেন, নো আমি না, ইয়েস নো ইয়েস নো উত্তর না, দিব। ইয়েস নো না, আপনি বিস্তারিত বলেন। এরপরে আপনি অভয় জি। দিলে, অনুমতি দিলে আমি বলবো আপনাকে। আপনি, আমি না, প্রশ্নটা আপনি, আবার করি। আমার অনুমতি নেওয়া লাগবে না, আমি আপনার এখানে আমার গেস্ট, অনুমতি আপনি কারোই নেওয়া লাগে আপনি না। অনুমতি। আমার কারোই অনুমতি নেওয়া লাগে না। অনুমতি নেওয়াটা হচ্ছে আমার কথার, মানে এটা একটা প্লিজের বঙ্গানুবাদ। আমি জিনিসটা বলি। আচ্ছা। ওয়াকারুজ্জামান 2026-এর ইলেকশনে যাকে চেয়েছেন তাকে ক্ষমতায় বসিয়েছেন, এবং সেটি দুর্নীতিবাজ তারেক রহমানের ক্ষেত্রে এটা উনি করেছেন। যার কারণে হুম। ওয়াকারুজ্জামান আপনার কাছে, আমি গালি বলবো না, আপনার বাকস্বাধীনতা তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয়, শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট। যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন। এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট আচ্ছা। করে, আপনি যখন একটু সময় দিলেনি, এটা আপনি বিশ্বাস করেন কিনা, এবং আপনার যে দল এনসিপি, আপনার যে জোট জামায়াতে ইসলামী, তারাও বিশ্বাস করেন কিনা, এবং হুম। আপনি যে, প্রথমত, জি, যে বক্তব্যটা বলেছেন আপনি, আপনি কাট বক্তব্যটা দেখেছিলেন। আমি যদি ফুল যে বক্তব্যটা সেটা আপনি অ্যালাউ করলে তাহলে আমিও বলবো, কিন্তু আপনার যে কোশ্চেনের উত্তরটা, আমরা মনে করি যে এখানে বহিঃশক্তি, আওয়ামী লীগ এবং এখানে মিলিটারির বিভিন্ন অফিসারের সাথে একটা ন্যাকজাস তৈরি হয়েছিল, ফলত ওই ন্যাকজাস থেকে এই ধরনের একটা ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা হলো আমি ইলেকশনের পরে ক্লিয়ার করেছিলাম, এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতাও এই বিষয়টা ক্লিয়ার করেছে, আপনি যদি বক্তব্যগুলো শুনেন। আমি, আপনি কি আরেকটু পরিষ্কার করবেন? মানে আপনার, মানে বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে আমি ইন্টারভিউ করেছি, জনাব শফিকুর রহমানকে আমি জি। জিজ্ঞেস করেছি, কিন্তু যেমন তারেক সাহেবকে জি। জিজ্ঞেস করেছি, তেমন শফিকুর রহমান সাহেবকেও জিজ্ঞেস করেছি, আপনারা কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? শফিক সাহেব জি, কি বলেছেন? ইঞ্জিনিয়ারিং হয়েছে। শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব বলেছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন, আহ, মানে কিন্তু হলো দেশের স্থিতি, আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন, দেশের স্থিতি। আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন, আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ মামুনুল হক সাহেব সব কথা করেছেন। তো আর উনি, সব কথা তো আর আপনার ইন্টারভিউতে বলে নাই, এর পরবর্তীতেও তো উনি বক্তব্য দিয়েছে, বক্তব্য দেখবেন, এখন একটু সার্চ করে দেখবেন। যে উনি উনি বলতেছেন কথাটা যে, এইভাবে বলেছেন। উনি বলতেছেন যে হ্যাঁ, তারেক সাহেবকে, বাংলাদেশে ইলেকশন, তারেক সাহেবকে ওয়াকার সাহেব বাংলাদেশে ক্ষমতায় ইলেকশন, বসাইছে। বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং সেই ইঞ্জিনিয়ারিং এর স্বার্থ ওই সময় আমরা দেশের স্বার্থে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য মেনে নিয়েছিলাম। এই বক্তব্যটা আপনি একটু খুঁজে দেখবেন।
আমার মনে হয় যে আপনি ঠিকই বলতেছেন, তিনি এই জাতীয় কথা বলছেন, কিন্তু আবার তো এই কথাও বলতেছেন যে দেশের স্বার্থে যদি এটা এখন মেনে নেন, 5 মাস হয়েছে, এখন আপনারা বা জনাব অলি আহমেদ বা জামাত ইসলামী মিলে সরকারকে ফেলেও দিতে চাচ্ছেন। আপনি তো বলেই দিয়েছেন যে বিএনপি তো ক্ষমতায় টিকবে না, কারণ বিএনপি হচ্ছে রাবিশ পার্টি, এই বিএনপি কখনো আসলে টিকবে না এখানে, তাই না? হ্যাঁ, আমি এখনো বলি এই সরকার হলো টিকবে না। কারণ এই সরকার টিকবে না কারণ ইলেকশনটা 2টা ভোট হয়েছিল। আপনি একটা ভোট মানবেন, আরেকটা মানবেন না। ইলেকশনে জনগণের 70% রায় দিয়েছিল। হুম। 71-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আগে জনগণ একটা রায় দিয়েছিল। সেই যুদ্ধতে কিন্তু হলো পাকিস্তানি জান্তা ছিল, তারা সেই জনগণের রায়টা মানে নাই। ফলত একটা দেশে এই ধরনের জনগণ রায়কে বাস্তবায়ন করার জন্য রাজপথে মানুষ নেমে আসে। এবং এখানেও কিন্তু 70% জনগণ একটা রায় দিয়েছিল। আপনি সেই রায়ের দিকে যান নাই। অলরেডি হলো সংসদে একটা সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা বলেছিলাম যেখানে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, এবং সেখানে সালাউদ্দিন অকপটে স্বীকার করেছেন যে আমরা মাঠে জনগণকে প্রতারণা বা বোকা বানানোর জন্য এটা বলেছিলাম। তাহলে তো আমাদেরকে জনগণ ভোট দিত না। ফলে তো জনগণের সামনে সবটাই স্পষ্ট হয়েছে। জনগণ যদি কাউকে কাউকে মনে করে যে তাদের জন্য প্রতারণার ফাঁদ পাতা হয়েছে অথবা তাকে বোকা বানানো হয়েছে, সে জনগণ কেন আপনাকে স্কেপ দিবে? ফ্যান্টাস্টিক। দেওয়ার কোনো অবকাশ নাই। আমার কাছে মনে হয় যে আমি একটু পুরোনো কথায় ফিরে আসি। তার মানে এনসিপি এবং জামাতে ইসলামী, এনসিপি আপনার দল হিসাবে এবং জামায়াতে ইসলামী হচ্ছে আপনাদের জোট সঙ্গী হিসাবে, তারা বিশ্বাস করে যে 2026 সালের ইলেকশন রিগড হয়েছে, ওয়াকার সাহেব তারেক সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন। ডিরেক্টলি যদি আপনি বলেন ইয়েস নো, ডিরেক্টলি ইয়েস নো এটা বলা যাচ্ছে না, কিন্তু হলো এখানে না, একটা আপনি তো ডিরেক্টলি ইয়েস নো বলতেছেন পাটোয়ারি সাহেব। আপনি দেখেন, আপনি ডিরেক্টলি কিন্তু একদম স্পষ্ট ডিরেক্টলি বলতেছেন, ইয়েস নো। ওই ব্যক্তি স্পষ্ট যখন বলতেছি এই তারেক জন্য, রহমানের কিন্তু মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে। আপনি এই কোশ্চেনটা যদি উত্তরটা এভাবে নেন আপনি, যে আপনার যখন গণ অভ্যুত্থান হলো তখন তো সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল, এবং পরবর্তীতে কার্যত ইনার ওয়েতে সেখানে তো হলো ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় ইন্টারফারেন্স ছিল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এবং ইউনূস স্যারের আমলেও তারা স্যারকে ওইভাবে অনেক ক্ষেত্রে কাজ করতে দেয় নাই, এবং সেগুলো আপনাদের সবারই জানা আছে। তো পরবর্তীতে আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা তাহলে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দিকে যাব। এবং সেখানে আমরা যখন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেখানে আর্মি চিফ রাজি ছিলেন না। তো এখানে তো মানে একটা স্টেটের কয়েকটা স্টেক হোল্ডার থাকে। এখন আপনি তো সেখানে আমাদের ডিপি স্টেটের জায়গা থেকে ওনাদেরকে হলো বাদ দিতে পারবেন না। যদি বাদ দিতে পারেন তাহলে তো আজকে পর্যন্ত আয়না বা গুমের সেই জায়গাটা আমরা এখনো নিশ্চিত করতে পারি না, যে গুমের বিচার অথবা এই আইনটাতে নতুন করে প্রণয়ন হবে, অথবা যাদেরকে হলো বিচারের আওতায় নেওয়া হলো তাদেরকে এসিতে গাড়িতে করে নেওয়া হচ্ছে, এবং সেখানে আলাদা জায়গায় তাদেরকে রাখা হচ্ছে। তো এটা তো স্পষ্ট হচ্ছে যে কোথায় কোথায় তাদের একটা প্রভাব এই বলয় ডিপ থাকে। স্টেটে পার্ট যেমন কি, মিডিয়া এই ডিপ স্টেটে পার্ট কি ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন? ডিপ স্টেটের পার্ট ডক্টর ইউনূস আছেন নাকি নাই সেটা তো আপনি ডিপ স্টেট ভালো করে বুঝেন। তো সেই জায়গাটা আমি ব্যাখ্যা দিতে পারবো না বা উত্তর দিতে না পারবো না না ডিপ না, স্টেট কেন কোনটা কেন কেন বাকি। আমি প্রশ্ন কারণ করতেছি যে আপনি কয়েকটা লক্ষণের কথা বললেন, আর আমার চোখে লক্ষণ কি? আমার চোখে লক্ষণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে কোত্থেকে জানি আইনা নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। কোথাও থেকে আইনা না, বিএনপি পাঠাইছে। ও, বিএনপি পাঠাইছে তো, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা না হজম করছে। পাঠাইলে কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে হজম করছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে তাকে, উনি বুঝেন না কিছু। ডক্টর ইউনূস তো শুধু এটাও হজম করে না, অনেকেও হজম করছে, সবাইকে নিয়ে চলতে চেয়েছে, একটা মানে উনি ইউনিটি বা শুধু ঐক্য হজমই ধরে করে রাখতে গেছে। চেয়েছে। উনার অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়েছে, উনার প্রেসিডেন্টকেই প্রেসিডেন্ট রাখা দেওয়া হয়েছে, উনার কারণেই এই আপনারা যাকে অসম্মান করে রাষ্ট্রপতির কথা যে বলে, উনার কারণেই রাষ্ট্রপতির কাছে শপথ দেওয়া হয়েছে, কারণ উনি কাকে অসম্মান করা না, হয়েছে? সম্মান অসম্মান আমি উদ্যোগ করলাম যে ধরেন সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বলেন যে উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই ওই রাষ্ট্রপতির কাছেই আপনাদের শপথ নিতে বাধ্য করছে, তাই না? না, ডক্টর ইউনূস বাধ্য করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছেই শপথ নিতে চাইছেন। অ্যাবসলিউটলি। সাবেক ছাত্রলীগ ক্যাডার যেই চুপ্পু সাহেব, ওনাকে সাহেবে বলি যেহেতু উনি একটা বড় মাপের ক্যাডার, তো উনি ওই সময় হেড অফ দ্য স্টেট তো রাষ্ট্রপতি ছিল। আমরা সেই সময় বলেছিলাম যে স্টেটটা এটার বাইরে গিয়ে আমরা নতুন ভাবে গঠন করতে পারি কিনা। তো সেই সময় তো সকল শক্তি রাজি ছিল না। এটা ইতিমধ্যে মির্জা ফখরুল ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? দিয়েছিল। ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ক্ষমতাটা ওই সময় যদি ডক্টর ইউনূস জনগণের যে ম্যান্ডেট সেটার উপরে উনি করতেন, কিন্তু 5 তারিখে যখন সব রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ডক্টর ইউনূসের কি করার ছিল আপনিই বলেন। না না, 5 তারিখে যা যা কিছু করা হয়েছে সেটাকে আপনি বলতেছেন প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ রাইট?
প্যাকেট করে নেওয়া হয়েছে। প্যাকেট প্যাকেট ছাড়া প্যাকেট কিভাবে ছাড়াও নেয়? অনেকে গেছেন, রাজপথ থেকে প্যাকেট ছাড়াও অনেকে গেছেন, আমরা তো প্যাকেট নানা ছাড়াও ধরনের গেছে, যেমন হ্যাঁ। প্যাকেট ছাড়া অনেকে গেছে। হ্যাঁ, প্যাকেট ছাড়া অনেকে দৌড়ায়, ওদিকে ফোন পাইলে অনেকে দৌড়ায়। এটা বাংলাদেশের একটা বদ অভ্যাস। এটা 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 পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, জামাত এখন ইসলামী এটা পাকিস্তানে আছে, জামাত বাংলাদেশেও ইসলামীর এটা প্রধান আছে। প্যাকেট সহ গেছেন, প্যাকেট করে নিয়ে গেছেন নাকি এমনি গেছেন? আপনি কেন জামাতে ইসলামী স্পেসিফিক বলতেছেন? আপনি কেন স্পেসিফিক বিএনপি জামাত ইসলামীর নামটা, জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান, আমি বলি জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান সবার আগে বলছেন, সেই জন্য আমি জামাত ইসলামী বলবো, তারপরে বিএনপি বলবো, তারপর জাতীয় পার্টি বলবো। আপনাদের তখনও কোনো পার্টি হয় নাই, আপনাদের মধ্যে থেকে কে প্যাকেট হয়ে গেছে, প্যাকেট ছাড়া গেছে সেটাও বলেন, একবারে সবগুলি বলে দিলাম। আমাদের থেকে কেউ প্যাকেট হয়ে যায় নাই, আমরা রাজপথে ছিলাম। ওকে, আর জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি? আমি তো কোনো রাজনৈতিক দল স্পেসিফিক করি না, আমি তো সব রাজনৈতিক দলে গিয়েছিল সেখানে। না, আপনি বলছেন কেউ প্যাকেট যদি হয়ে গেছে, রাজনৈতিক- কেউ প্যাকেট ছাড়া গেছে। আপনি মানে কেউ আমি বলছি স্বেচ্ছায় প্যাকেট গেছে, করে নেওয়া হয়েছে কেউ সবাইকে। স্বেচ্ছায় মানে- গেছে, কেউ নিজের শুনুন। ইচ্ছায় গেছে। কে গেছে নিজের হ্যাঁ, ইচ্ছায়? সবাইকে প্যাকেট করে নেওয়া হয়েছিল। কেউ কেউ ক্যান্টনমেন্টে নিজের ইচ্ছা যায়, কার ভাল লাগে? যারা রাজনীতি করে পাবলিক আইতে, তারা তো কেউ আসলে ক্যান্টনমেন্টে যাইতে চায় না। এবং আমরা তো এটা বিশ্বাস করি যে ক্যান্টনমেন্টে হলো রাজনীতিকে ম্যাডলিং করা উচিত না।